রামিসার বাবা কেন বিচার চাইছে না? এটি কি আসলে আমাদের বিচার ব্যবস্থার প্রতি পুঞ্জীভূত ক্ষোভ? এটা এক ধরনের হতাশা, কেননা এই বিচার পেতে গেলে যিনি বাদী তাকে যে খরচ করতে হয়, তার যে আসা যাওয়া কোর্টে, তার যে সময় এবং তারপরে বিচার নিয়ে যে অনিশ্চয়তা, এই সব কিছু মিলিয়ে এখন বাংলাদেশে বহু দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত ব্যক্তিরা মনে করেন যে বিচার চাইলে যেহেতু বিচার পাওয়া যায় না, তাই মেনে নেওয়াটাই উচিত, অথবা এক ধরনের স্রষ্টার দরবারে তারা বিচার দিয়ে তারা তাদের সে হতাশা মোচন করার চেষ্টা করেন। এটা হতাশা থেকে বলা, এটা এক ধরনের ক্ষোভ থেকে বলা, এবং এটা যে শুধু বিচার ব্যবস্থার প্রতি ক্ষোভ সেটি নয়, এটা সমাজ ব্যবস্থার প্রতিও ক্ষোভ। এবং আমাদের সমাজ প্রতিনিয়ত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে। দরিদ্র মানুষের জন্য আইন, আদালত, বিচার ব্যবস্থা অত্যন্ত খরচের বিষয় হয়ে যাচ্ছে এবং বহু জায়গাতে ক্ষমতাবানরা এই জায়গাগুলিকে নিজেদের স্বার্থে ব্যবহার করার যে উদাহরণ সেটি স্থাপন করেছেন। তাই আমাদের কাছে, অনেকের কাছেই এক ধরনের হতাশা তৈরি হয়েছে অনেকের মনেই, যে বিচার চাইলে আসলে এই দেশে বিচার পাওয়া খুব কঠিন, খুবই কঠিন। এবং রামিসার বাবা আরো একটি বিষয় যেটি উল্লেখ করেছে যে এই বিষয়টি নিয়ে 15 দিন আলোচনা হবে, তারপর ভুলে যাব। অতীতেও কিন্তু আমরা এমনটি দেখেছি। ভুলে যাওয়া, সাধারণ মানুষ ভুলে যাওয়ারই কথা, কেননা সাধারণ মানুষ এই ট্রমা যদি বহন করতে থাকে সারাক্ষণ, এটা হয় না। পৃথিবীর কোথাও এই সাধারণ মানুষ আলোচনায় বিষয়গুলি রাখে না। এবং আমাদের এখানে এত বেশি মানুষ, প্রতিনিয়ত এত বেশি দুর্ঘটনা, এত বেশি অন্যায়, এত বেশি অবিচার, যে মানুষ আবার একটা নতুন বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রাষ্ট্র ভুলে যেতে পারবে না, সিস্টেম বা ব্যবস্থা এটাকে ভুলে যেতে পারবে না, পুলিশ কিংবা আদালত এটাকে উপেক্ষা করতে পারবে না। ওই জায়গাটা নিয়ে কিন্তু আসলে মানুষের ক্ষোভ। ভুলে তো সাধারণ মানুষ যায়, এটা স্বাভাবিক, এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া। সকল এই ধরনের চূড়ান্ত বেদনাদায়ক ঘটনা যদি আমাদের মনে একইভাবে জমা থাকতো, তাহলে কিন্তু আমরা এটা, এই বেদনার ভার বহন করতে পারতাম না। এটা ধীরে ধীরে পিকে হয়ে আসে স্বাভাবিকভাবে। প্রত্যেকের জীবন নিয়ে যারা যারা ব্যস্ত হয়ে যান, টেলিভিশনগুলিকে প্রত্যেক দিন এই সংবাদ পরিবেশন করবে, তা তো করবে না। ফেসবুকে কি প্রত্যেক দিন এই ঘটনা আলোচনা হবে, সেটাও হবে না। কিন্তু এই বিচার নিশ্চিত করার যে দায়িত্ব, অর্থাৎ সিস্টেম যে ভুলে যাবে না, এই ব্যাপারটা নিশ্চিত করতে হয় সিস্টেমকে। আপনি যদি উন্নত দেশে যান তাহলে দেখবেন যে ওরা ওদের এই কোল্ড কেস যেগুলি, মানে বহুদিন ধরে নিষ্পত্তি হয় নাই, সেগুলিকে আবার বের করে নিয়ে এসে তারা সেগুলিকে সলভ করার চেষ্টা করে, আনসলভড কেসগুলিকে সলভ করার চেষ্টা করে বছরের পর বছর। আমরা মনে আছে কিনা জানি না, আমাদের এখানে যখন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো, তারা সিদ্ধেশ্বরী এলাকার একজন গৃহবধূর হত্যাকাণ্ড বহু বছর পরে তারা সেটা রহস্য ভেদ করেছিল, আনসলভড কেস ছিল। এরকম আনসলভড কেস রাষ্ট্র মনে রাখে, সিস্টেম মনে রাখে উন্নত দেশে। কিন্তু আমাদের এখানে আপনি দেখেন, শহীদ ওসমান হাদি হত্যার যে ডেট, মানে এই তদন্তের প্রতিবেদন দেওয়ার যে ডেট, সেটা কিন্তু বারবার পিছাচ্ছে। সাগরা রুনি হত্যাকাণ্ডের যে আজত যে সুরাহা, সেটা হয় নাই। তো তাহলে দেখেন, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও শেষ পর্যন্ত একটা তদন্ত প্রতিবেদন সময় মতো পাওয়া যায় না, মৃত্যু সুরাহা হয় না, তখন তো এই সাধারণ মানুষ, রামিসার বাবার মতো যারা, তারা তো এইসব কথা বলবে। বিচারের এই দীর্ঘসূত্রিতাই কি তাহলে অপরাধীদের উৎসাহিত করে? শুধু বিচারের দীর্ঘসূত্রিতা না, অপরাধীরা বিচারের ভেতর দিয়ে, মানে এই প্রক্রিয়ার ভেতর দিয়ে বহুভাবে আইনের ফাঁক ফোকর গলে বেরিয়ে যেতে পারেন। এবং অপরাধীদের অনেকেই ক্ষমতাবানদের আশ্রয় প্রশ্রয় পান, রাজনৈতিকভাবে তারা ব্যবহৃত হন। এরকম নানান উপাদান রয়েছে, নানান ফ্যাক্টর রয়েছে, যেগুলির কারণে অপরাধীরা এক ধরনের সাহস পেয়ে যান, অথবা এক ধরনের, আমি বলবো যে একটা পলায়নের জন্য বা বাঁচার জন্য একটা জানালা কিংবা দরজা পেয়ে যান। আমাদেরকে এই বিষয়গুলি আসলে আরো গভীরভাবে সমাধান করার জন্য চেষ্টা করা উচিত এবং সদিচ্ছা থাকা দরকার। আমাদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আমাদের যারা ক্ষমতায় থাকেন বা ক্ষমতাবান যারা, তারা এই বিষয়গুলিকে মনে করেন এটাই ঘটার কথা ছিল, বা কিছু ক্ষতিপূরণ দিয়ে দিলে হয়তো এটা মিটে যাবে। কিন্তু আসলে এই ক্ষত থেকে যায় সমাজে, এবং এই ক্ষত ধীরে ধীরে গভীর হতে হতে এমন এক বিকৃত ক্যান্সারাস ক্ষতে পরিণত হয়, একটা ম্যালিগন্যান্ট পর্যায়ে চলে যায়, যেটাকে আর সারানোর কোনো উপায় থাকে না। আমরা কি সমাজে সেই জায়গায় পৌঁছে গিয়েছি কি না, এটা এখন আমাদেরকে প্রশ্ন করতে হবে। মানবাধিকার সংগঠনগুলো বলছে গত কয়েক মাসে শত শত ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনা কি হঠাৎ করে বেড়েছে, নাকি এটি সামাজিক অবক্ষয়? যখন সমাজের আইন শৃঙ্খলা কাঠামো ভেঙে পড়ে, তখন দুর্বল যারা, অপেক্ষাকৃত, তারা প্রথমে অত্যাচারের শিকার হয়। শিশু যেহেতু শারীরিকভাবে দুর্বল, শিশু যেহেতু
অবুঝ শিশু যেহেতু প্রতিবাদ করতে পারে না, ফলে শিশু এবং নারীরা প্রথম অবস্থায় আক্রান্ত হতে শুরু করেন এবং সেই ঘটনাটা এখানে ঘটছে। আপনি বলেন তো, রাস্তাঘাটে মানুষ হত্যা করা হচ্ছে, মব সৃষ্টি করা হচ্ছে, মাজার ভাঙা হচ্ছে, পোড়ানো হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, লুটতরাজ হচ্ছে, এই জিনিসগুলি পুলিশ ঠেকাতে পারছে না। তো এই বৃহৎ যে অপরাধ যেটা চোখের সামনে ঘটছে, সেটা যখন পুলিশ ঠেকাতে পারে না, তখন ঘরের ভেতরে কিংবা লুক্কায়িত জায়গায় কিংবা লোকচক্ষুর অন্তরালে যে ধর্ষণ বলেন কিংবা নারী নির্যাতন বলেন, এই ঘটনাগুলি যখন ঘটে, তখন তো ব্যক্তি ভাবে যে এটা আরো সহজ এবং ব্যক্তি মনে করে যে এটা করে পার পাওয়া যাবে। আর তার মধ্যে যুক্ত হয়েছে মৃত্যুদণ্ডের আইন। যখন এই ঘটনাগুলি ঘটে, সাধারণত ভিকটিম নিজেই হয় সাক্ষী। ভিকটিম যখন বলতে পারে না বা ভিকটিম যখন অপরাধীকে শনাক্ত করতে পারে না, তখন কিন্তু অপরাধী এক ধরনের সুযোগ পেয়ে যান এবং এই কারণে কিন্তু শুধু ধর্ষণ না, হত্যার পরিমাণটা বেড়ে গিয়েছে। এই ক্যাপিটাল পানিশমেন্টের জন্য আমার মনে আছে যে এই মানবাধিকার সংস্থা শুধু নয়, জনগণ গিয়ে দাবি জানিয়েছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবেগকে প্রশ্রয় না দিয়ে যুক্তিকে চিন্তা করতে হয় এবং ক্যাপিটাল পানিশমেন্ট একটা বড় কারণ যেখানে এখন ধর্ষণকারীরা, যিনি ধর্ষিত হয়েছেন বা যার উপরে নির্যাতন হয়েছে, তাকে বাঁচিয়ে রাখতে চায় না, কারণ তিনি হচ্ছেন ফার্স্ট হ্যান্ড উইটনেস, তিনি নিজেই নিজের সাক্ষী। এবং এই ব্যাপারটা কিন্তু এইখানে নয়, সারা পৃথিবীতেই দেখা গিয়েছে। শাস্তির পরিমাণ বাড়িয়ে দিলে তখন এই ধরনের কেসে ভিকটিমকে হত্যা করা বা ভিকটিমকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার একটা প্রবণতা। জনাব আব্দুল লতিফ, সরকারের প্রথম 100 দিনকে মধুচন্দ্রিমা হিসেবে ধরা হয়, সেই হিসেবে আর 2-1 দিনের মধ্যেই সরকারের সেই সময়সীমা শেষ হতে যাচ্ছে। যদি রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন করি, কতটুকু স্থিতিশীল হলো, সেই সঙ্গে সরকার যে 3টি অগ্রাধিকার নির্ধারণ করেছিল তার দৃশ্যমান বাস্তবায়ন হলো কি? প্রথমত, সরকারের মধুচন্দ্রিমার পিরিয়ড শেষ হলে সরকারের সাফল্য ব্যর্থতা তখনই বিবেচনা করতে হবে, ব্যাপারটা সেরকম না। আমার কাছে মনে হয়েছে যে সরকার এসেছে যখন, সরকার কিন্তু মধুচন্দ্রিমা উদযাপনের সময় পায় নাই। এই কারণে যে শুরুতেই তার উপরে নানান ধরনের ক্রাইসিস। একটা হচ্ছে শুরুতেই তাকে আক্রমণ করা হয়েছে যে তারা জুলাই সনদ মানছেন না, এরকম বলা হয়েছে এবং বিরোধী দল খুবই তাদেরকে কথায় এবং সংসদে বাইরে এবং ভেতরে প্রচুর আক্রমণ করেছেন তারা। তারপর যেটা হয়েছে যে তারা একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি আসলে অর্থনীতি কোনো পুনরুদ্ধার করতে পারেন নাই, বিদেশি বিনিয়োগ একেবারে আসে নাই, ব্যাংকগুলিতে শৃঙ্খলা তিনি আনয়ন করে যেতে পারেন নাই এবং দারিদ্র্যের হার বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। এরকম একটা অবস্থায় তারা ক্ষমতা নেওয়ার সাথে সাথে তারা হামের মৃত্যু মোকাবেলা করতে শুরু করেছেন এবং শিশু মৃত্যুর হার দিনকে দিন বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়ে গিয়েছেন ডক্টর ইউনূসের সরকার। ফলে মধুচন্দ্রিমা কখন হলো? যদি একটা দম্পতি মধুচন্দ্রিমা উদযাপন করে আর তাদের বাবা মা ভাই বোন সব অসুস্থ থাকে, ঘরে বাজার করার পয়সা না থাকে, ছোট ভাইটা বেকার হয়ে যায়, তখন যে অবস্থা হয়, সরকারের ঠিক একই অবস্থা হয়েছে। তাই আমি বলবো যে সরকার খুব একটা মধুচন্দ্রিমা উদযাপনের সময় পান নাই। আর আরেকটু হচ্ছে তার যে অগ্রাধিকার, সে অগ্রাধিকার দিতে গিয়ে সরকার কিন্তু চেষ্টা করেছেন। যেমন তারা বলেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর পাশে তারা দাঁড়াবেন, কার্ড বিতরণ করবেন, দরিদ্র মানুষকে সহায়তা দেবেন। তো সেই সহায়তা কার্যক্রমটা শুরু হয়েছে। তারপর তারা বলেছেন শিক্ষা এবং স্বাস্থ্যে তারা মনোযোগ দেবেন। স্বাস্থ্য নিতে তারা বিপাকেই পড়েছেন। আর শিক্ষায় পরিবর্তন আনার জন্য তাদের চেষ্টাটা রয়েছে, সেটা আমরা দেখেছি। এবারে পরীক্ষাগুলিতে নকলের পরিমাণ কমিয়ে আনা, যে কোনো ধরনের অসুবিধা তৈরি হওয়ার নিউজ অনেক কম এসেছে। আর বাকি অন্যান্য খাতে তারা যে মনোযোগ দেবেন বলেছিলেন, সেইখানে শুধু ব্যাংক খাতের বিষয়টা সরকার এখনো সলভ করতে পারেন নাই। লুটেরা পুঁজিপতিদের টাকাও ফেরত আসে নাই। আর এনবিএফআই সহ ব্যাংক থেকে যেসব টাকা লুট হয়ে গিয়েছে, ব্যক্তি শ্রেণীর যারা আমানতদার, তাদের টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সরকার কিন্তু আগের সরকারের যে প্রতিশ্রুতি ছিল সেটার ধারাবাহিকতা সেটা পালন করতে পারেন নাই। এখন কথা দিয়েছেন যে জুলাই মাসের পর তারা এটা করবেন এবং এটা নিয়ে আসলে এক ধরনের টালবাহানা হচ্ছে। আমার মনে হয় সরকারের একটু মনোযোগী হয়ে এই ব্যক্তির যে আমানত, সে আমানত ফেরত দেওয়ার জন্য চেষ্টা করা উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনিস আলমগীর। আমারও এখানে একই রকম মত প্রায়, কারণ দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা, বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্র স্বাভাবিক করা, এগুলো তারা একটা অগ্রাধিকার দিয়েছিল। তো এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আমি মনে হয় যে যথাযথ হয়নি এবং এই যথাযথ না হওয়ার পিছনে আব্দুল লতিফ সাহেব যেটা বলছিল যে জুলাই নিয়ে যেই ধরনের অপবাদ এই সরকারকে মানে তার প্রতিপক্ষ দিচ্ছিল ঘরে বাইরে মানে সংসদ এবং সংসদের বাইরে,
এখন এমন এক পরিস্থিতি তৈরি করেছে, মনে হচ্ছে যে বিএনপি সরকার জুলাইয়ের বিরোধী, আর ওদের যে আচরণ তাতে মনে হচ্ছে ওরা সরকার চালাচ্ছে এবং ইউনূসের এক্সটেনশন চলতেছে এখন, ওদের যে আচরণ যেটা দেখা যায়। এবং সেই পরিস্থিতিতে তারা মবের যে সংস্কৃতি সেটা এখনো জারি রেখেছে, ওকে ধরো একে ধরো এর মারো, সেই ইউনূসের সময় যেটা চলেছিল সেটাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি এই জন্যই উন্নতি হচ্ছে না। সরকার যদি কঠোর হয়ে এগুলো ব্যত্যাঘাত না করে তাহলে এগুলো হবে না। সরকার, মানুষ মনে করতেছে যে এখন ইউনূস এখনো ক্ষমতায় রয়ে গেছে। এই ক্রাইসিস, বঙ্গুর অর্থনীতির যে কথাটা বলেছে, আমি এটা যদি আরো সহজ উদাহরণ দিই, মনে করেন তাস খেলতে বসেছে সবাই, 4 জন বসছেন, এই সবারই তো ভালো খেলোয়াড় তো খারাপ না, কিন্তু তাসগুলো খারাপ পড়ছে। বিএনপির জন্য সময়টা হচ্ছে খারাপ হয়েছে, যে তাস ভালো হয় নাই, খেলবে কি করে। এই যে ইউনূস যে একটা ভঙ্গুর অর্থনীতি এখানে তৈরি করে দিয়ে গেছে, লাখ কোটি টাকা যে ঋণ করে গিয়েছে, এবং শেখ হাসিনার আমল থেকে আবার এই অর্থনৈতিক ক্রাইসিস ছিল, কিন্তু এই মাত্রায় ছিল না, এ তো লেজে গোপরে করে দিয়েছে। ইউনূসের 18 মাসের অদক্ষতা এবং অর্থনীতি সহ বিভিন্ন সেক্টরে যেই অবদমন এবং যেই মানে অব্যবস্থাপনা, চুরি ডাকাতি, এই যা কিছু হয়েছে তারই ফল এই সরকারই পেয়েছে। এবং ইউনূস বারবার বলতেছে যে শেখ হাসিনার আমল থেকে সে কিছু পায় না, কিন্তু পরিসংখ্যান দেখা যায় যে শেখ হাসিনার আমল ইউনূসের আমল থেকে অনেক বেটার ছিল, সব সেক্টরে বেটার ছিল। সে কোনো কিছুই ভালো করে নাই, বরং ক্ষতি করে আরো, শেখ হাসিনার প্রসঙ্গ যেহেতু এলো, সে ক্ষতি করে এই সরকারের হাতে দিয়ে গেছে। শেখ হাসিনা কি দেশে ফিরছে? এটা উনি বলতে পারবেন যে আসলে কোন প্রেক্ষাপটে ওনাদের এই সুযোগ তৈরি হয়ে গেল যে দেশে আসা। কিন্তু আমরা একজন দেশবাসী হিসাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমরা ইলেকশনের আগেও বলেছিলাম এই কথাগুলো, বিশেষ করে আমি জেলে যাওয়ার আগেও বলেছিলাম যে আমরা যে একটা ইলেকশন করতে যাচ্ছি, এটা ইনক্লুসিভ ইলেকশন যে হচ্ছে না, সেটার খেসারত কিন্তু আবার জাতিকে দিতে হবে। সেই খেসারতটা কি? আপনি যদি ইনক্লুসিভ ইলেকশন করতেন তাহলে এখানে আওয়ামী লীগকে প্রত্যাখ্যানের, জনগণ কর্তৃক প্রত্যাখ্যানের একটা ভালো সুযোগ তৈরি হইতো। যে একটা গণ অভ্যুত্থানে পরাজিত একটা রাজনৈতিক দল আবার ক্ষমতা আসতে চাচ্ছে, মানুষ কিন্তু তাকে প্রত্যাখ্যানের সুযোগ পেত। কিন্তু যেহেতু এই প্রত্যাখ্যানটা ভোটের মাধ্যমে হয়নি, এটা প্রত্যাখ্যানের পরে এটা ভোটের মাধ্যমে হয়নি, সো শেখ হাসিনার এখানে কথা বলার সুযোগ রয়ে গেছে, তার দলের লোকদের কথা বলার সুযোগ রয়েছে, কারণ তারা জনগণের ভোটে রিজেক্ট হয়নি। আপনি যদি খেয়াল করেন আমাদের দেশেও ইতিহাস রয়ে গেছে, 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু রিজেক্টেড পার্টি যারা ছিল, যারা ক্ষমতা হারানো, এরশাদ কিন্তু নির্বাচন করার সুযোগ পেয়েছিল 90-তে, এবং সেখানেও কিন্তু জনগণ একটা রায় দিয়ে দিয়েছে, এরশাদকে ক্ষমতায় আনে নাই, কিন্তু 3 নম্বর দল হিসেবে ছিল। সো আওয়ামী লীগ সেই পরীক্ষাটা উত্তীর্ণ হয়নি বলে আওয়ামী লীগ বলতে পারে যে আমাদের এখনো সুযোগ রয়ে গেছে, আমাদের ক্ষমতায় আমাদেরকে জনগণ চাচ্ছে, আমরাই যাব। কারণ তাদেরকে তো সেই সুযোগ দেওয়া হয়নি। এবং যে আদালত তাদের বিচার করছে, সেই আদালত নিয়েও শেখ হাসিনা প্রশ্ন করেছেন এবং তার দলের লোকেরাও প্রশ্ন করে, এই সমস্ত আদালতের এখতিয়ার নাই তার বিচার করার এবং এই ধরনের মামলা করার। এটা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এটা তৈরি করা হয়েছিল। সো দেশে বিদেশে তারা কিছু প্লাস পয়েন্ট পাচ্ছে কথা বলার জন্য। এর মধ্যে জাতিসংঘের এই যে মানবাধিকার কমিশনে আপনি খেয়াল করে দেখছেন কিনা, কয় মাস আগে প্রায় 200 আইনজীবী একটা চিঠি দিয়েছিল যে তাদের এদের দলকে নিষিদ্ধ করার বিরুদ্ধে। এবং সবকিছু মিলে একটা একটা দুর্বলতা রয়ে যায় যে মানে তার ফিরে আসার সম্ভাবনা একটা থেকেই যায়। কারণ হচ্ছে যে আমরা যে রাজনীতি আমরা দেখে আসছি, আমরা দেখি গণেশ উল্টে গেলে সবকিছু ঠিক হয়ে যায়। আমরা শুধু বলতে পারি না যে রিজেক্ট মানে রিজেক্ট, কারণ আমাদের অতীতের ইতিহাসে দেখছি ক্ষমতায় ফিরে আসার নজির রয়ে গেছে বারবার। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভাগ্য কি হবে সেটা আওয়ামী লীগের সমর্থকরা এবং তারা কোন পদক্ষেপ নিয়ে আগাবে তার উপর নির্ভর করতেছে। জনাব আব্দুল নূর তুষার, যেমনটি সম্প্রতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরত আসেন তাকে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিছু করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত চাই। এক্সট্রাডিশন চুক্তি অর্থাৎ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে। কিন্তু ভারতের অবস্থান অনুযায়ী আসলে আমরা কতটা আশাবাদী হতে পারি, বা শেখ হাসিনার ফিরে আসা কতটা সহজ কিংবা কঠিন? প্রথমত এক্সট্রাডিশন কিংবা অন্য কোনো চুক্তির অধীনে তাকে ফেরানোর সম্ভাবনা খুবই কম। আর উনি যে বারবার বলছেন যে উনি ফিরে আসতে পারেন, এইটা যত উনি বলবেন তত এটা রাখাল বালকের মতো হয়ে যাবে, মানুষ আর বিশ্বাস করবে না। কারণ ফিরে আসবো বলার দরকার কি? ফিরতে পারলে ফিরুক, আমি আসছি এটা বলা হচ্ছে রাখাল বালকের মতো বলা আর কি। একটা পর্যায়ে কেউ এটা বিশ্বাস করবে না এবং এই বিশ্বাস হারিয়ে যাবে। তো এতবার বলে উনি আসলে ফিরে আসার ব্যাপারটাকে হালকা করে ফেলছেন।
আর তৃতীয় যেটি সেটি হচ্ছে ফিরিয়ে আনার পর এক্সট্রা জুডিশিয়াল কোনো পদ্ধতিতে সরকার যাবে না। সরকার কি এক্সট্রা জুডিশিয়াল পদ্ধতিতে আদৌ যেতে পারে? সরকারের পক্ষে তো এক্সট্রা জুডিশিয়াল যাওয়া সম্ভব না। সরকার বিষয়টাই হচ্ছে জুডিশিয়াল, সরকার মানেই হচ্ছে লেজিটিমেট, সরকার মানে হচ্ছে ইনসাফ। ফলে এক্সট্রা জুডিশিয়াল কিছু করবে না এটা বলা বরং এক ধরনের মনে করিয়ে দেওয়া যে এক্সট্রা জুডিশিয়াল হওয়ার একটা সম্ভাবনা আছে। তো তেমন আশ্বাস দিতে হচ্ছে কেন? কোনো দরকার নাই তো, আশ্বাসের বিনিময়ে কেউ ফিরে আসে? আপনি বলেন সালামকে ফিরাতে পেরেছে, পিকে হালদারকে ফেরাতে পেরেছে, বাংলাদেশ থেকে লুটপাট করে পালিয়ে যাওয়া যত ঋণ খেলাপি আছে কাউকে ফেরাতে পেরেছে, বেগম পাড়া যারা পালিয়েছেন তাদেরকে ফেরাতে পেরেছে। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাদ দেন, আওয়ামী লীগের যে পাতি নেতৃত্ব পালিয়ে গিয়েছে বা চলে গিয়েছে তাদের কাউকে ফেরানো গিয়েছে? তো এইগুলো আসলে আমি মনে করি না যে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত। ওনারটা উনি বলুক, আমাদেরটা আমরা বলি। কিন্তু শেখ হাসিনার ফিরে আসা কিংবা আওয়ামী লীগের রাজনীতি শুরু করা কতটা চ্যালেঞ্জের? আওয়ামী লীগের রাজনীতি কিভাবে শুরু হবে এটা আওয়ামী লীগের দল হিসেবে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সবকিছু হচ্ছে এক ধরনের স্থায়ী বন্দোবস্ত, ওই যে লর্ড কর্নওয়ালিসের যে স্থায়ী বন্দোবস্ত ছিল, তাহলে আওয়ামী লীগের ফিরে আসার হবে না। একটা দল যখন তার সকল শীর্ষ আসনের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কোটারি স্বার্থ মেনটেন করে তখন সেই দলের আর দলগত যে শক্তি সেটা আর থাকে না। আপনি যদি জানেন যে আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করেন কিন্তু জীবনে আপনি কিছু নির্দিষ্ট পদের উপরে কোনোদিন প্রমোশন পাবেন না যদি কর্তারা আপনার উপরে খুশি না হন, ব্যক্তির সিদ্ধান্ত যদি আপনার পক্ষে না থাকে, তাহলে সেই দল তো দল হিসেবে শেষ হয়ে যায়। আমি মনে করে দিতে চাই আওয়ামী লীগের সমর্থকদের শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর একটা অংশ, যেখানে তিনি লিখেছেন যে মুসলিম লীগের যে 12টা বেজেছে, উনি 12টা শব্দটা উচ্চারণ করেন না, যে মুসলিম লীগ যে একটা অকার্যকর দল হয়ে যাচ্ছে, উনি এটার কারণ হিসেবে বলেছিলেন যে আমলা, পুলিশ এবং এই যে এক ধরনের রাষ্ট্র ক্ষমতাকে ভিত্তি করে টিকে থাকার যে চেষ্টা, সেই চেষ্টা থেকে মুসলিম লীগ ধ্বংস হচ্ছে। আপনার কি মনে হয় না যে আওয়ামী লীগ একইভাবে ধ্বংস হয়েছে?